অরিন্দমের ভিজে শার্ট আমার বুকে লেগে আছে, বৃষ্টিতে ভিজে দুজনে এই জীর্ণ কুটিরে আশ্রয় নিয়েছি। আমি আমার দেওরের এত কাছে কখনো আসিনি গো। সিকিমের উচ্চ পাহাড়ে সবুজ চা বাগানের মাঝে একটি ছোট্ট কুটিরে আমরা আটকে পড়েছি। বাইরে মুষলধারে বৃষ্টি, পাহাড়ি ঝরনাগুলো উত্তাল হয়ে উঠেছে। এই প্রাকৃতিক বিপর্যয় না আমার ভেতরের ঝড়, কোনটা বেশি ভয়ঙ্কর বুঝতে পারছি না। স্বামী অভিজিতের সাথে আমার বিয়ে হয়েছে ৮ বছর আগে। আমাদের মেয়ে রিয়া এখন ৭ বছরের। আমরা থাকি কলকাতায়, যেখানে অভিজিত একটি নামকরা হাসপাতালে ডাক্তার। পেশা হিসেবে ডাক্তারি দারুণ, কিন্তু এর মূল্য হল অভিজিত বাড়িতে খুব কমই থাকে। আমি প্রায় একা থাকি রিয়াকে নিয়ে। অভিজিতের ছোট ভাই অরিন্দম বিদেশে থাকে, লন্ডনে একটি কনসালটেন্সি ফার্মে চাকরি করে। সে বছরে একবার ছুটিতে ভারতে আসে কয়েক সপ্তাহের জন্য। এবারও সে এসেছে। কিন্তু অভিজিত এত ব্যস্ত যে তার সাথে সময় কাটাতে পারে না। তাই অরিন্দম প্রস্তাব দিল, আমরা ৩ জন, সে, আমি আর রিয়া, সিকিম বেড়াতে যাব। আমরা গাঙ্গটকে একটি রিসর্টে উঠেছিলাম। দিনের বেলা আমরা ঘুরে বেড়াতাম, পাহাড় দেখতাম, বৌদ্ধ মন্দির দেখতাম। রিয়া খুব আনন্দে ছিল তার লন্ডনের কাকুর সাথে। অরিন্দম তাকে নানারকম উপহার দিত, তার সাথে খেলা করত। সেদিন সকালে আমরা একটি চা বাগান দেখতে গিয়েছিলাম। রিয়া রিসর্টে বিশ্রাম নিচ্ছিল বাচ্চাদের ক্লাবে। হঠাৎ আকাশে কালো মেঘ জমে এলো। আমরা দ্রুত ফিরতে চেষ্টা করলাম, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশ ভেঙে বৃষ্টি পড়তে লাগল। আমরা দেখলাম একটি ছোট্ট কুটির চা বাগানের মাঝে। সেখানে আশ্রয় নিলাম। এটি ছিল একটি জীর্ণ কুটির, যেখানে চা বাগানের শ্রমিকরা বিশ্রাম নেয়। কিন্তু এখন সেখানে কেউ ছিল না। আমরা দুজন ভিজে সপস্পে কাঁপতে কাঁপতে ভেতরে ঢুকলাম। অরিন্দম বলল, বুদি, তোমার শাড়ি ভিজে গেছে। এখানে ঠান্ডা লাগতে পারে। আমার ব্যাগে একটা অতিরিক্ত টি শার্ট আছে, পরে নাও। আমার শাড়ি সত্যিই পুরোপুরি ভিজে গেছিল। আমি ঘরের এক কোণে গিয়ে নিজের শাড়ি বদলে অরিন্দমের টি শার্ট পরলাম। গায়ে বর হলেও শুকনো জামা পরে সেই মুহূর্তে যে আরাম পেলাম সেটা বলার নয়। কিন্তু অরিন্দমের দিকে তাকিয়ে দেখি সেও পুরো ভিজে গেছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার তো কাপড় বদলাবার কিছু নেই, তাই না? অরিন্দম হাসল, আমার একটাই অতিরিক্ত শার্ট ছিল, সেটা তোমাকে দিয়ে দিয়েছি। চিন্তা নেই, আমি ঠিক আছি। কিন্তু তার কাঁপুনি দেখে বোঝা যাচ্ছিল যে সে ঠিক নেই। আমি অস্বস্তি নিয়ে বললাম, তোমার শার্ট খুলে রেখে দাও। শুকিয়ে নাও। এখানে তো কেউ নেই গে। অরিন্দম অল্প ইতস্তত করে তার ভিজে শার্ট খুলে ফেলল। সে এদিক ওদিক দেখে কোথাও শার্ট শুকানোর জায়গা খুঁজছিল। কুটিরের ভিতরে একটা রশি টাঙানো ছিল, সম্ভবত শ্রমিকরা তাদের কাপড় শুকাত এখানে। অরিন্দম তার শার্ট সেখানে টাঙিয়ে দিল। আমি চারপাশে তাকালাম। কুটিরটি ছোট হলেও বেশ পরিষ্কার ছিল। একটা টেবিল, দুটো চেয়ার এবং একপাশে একটা পুরানো খাট। টেবিলের উপর কিছু বই এবং একটা পুরানো কেরোসিন ল্যাম্প রাখা ছিল। দেখো, এখানে বেশ কিছু বই আছে, আমি বললাম অরিন্দমকে। এগুলো কিসের বই? অরিন্দম টেবিলের কাছে এসে বইগুলো দেখল। বেশিরভাগই বাগান সম্পর্কিত বই। কিন্তু এটা দেখো, সে একটা জার্নাল তুলে নিল, এটা মনে হয় কারো ব্যক্তিগত ডায়েরি। আমরা দুজনে একসাথে সেই ডায়েরিটা দেখতে শুরু করলাম। লেখা ছিল দার্জিলিং হিন্দিতে, যা আমরা দুজনেই কোনো রকমে বুঝতে পারছিলাম। এটি ছিল একজন চা বাগান শ্রমিকের ডায়েরি, নাম রতন। রতন লিখেছিল কিভাবে গত কয়েক মাস ধরে চা বাগানে অদ্ভুত ঘটনা ঘটছে, রাতে অদ্ভুত আলোর ঝিলিক, কোথা থেকে আসা অজানা শব্দ, আর মাঝে মাঝে কেউ যেন তাকে ডাকে। এটা তো বেশ মজার, অরিন্দম উৎসাহিত হয়ে বলল। আমি এতটা উৎসাহিত বোধ করছিলাম না। কি জানি, হয়তো কোনো গল্প লিখছিল গো। অরিন্দম ডায়েরির পাতা উল্টাতে লাগল। শেষের দিকের একটা পাতায় এসে সে থমকে গেল। এখানে দেখো, সে আমাকে ডেকে বলল, এই পাতাটা গু। আমি দেখলাম রতন লিখেছে, আজ রাতে আমি সেটা দেখলাম। চা বাগানের পিছনে পাহাড়ের গায়ে সেই গুহা। গুহার ভিতর থেকে আসছে সবুজ আলো। আমি কাছে গিয়ে দেখলাম গুহার ভেতরে কারা যেন কথা বলছে, কিন্তু সেটা কোনো মানুষের ভাষা নয় গি। এরপর আর কোনো লেখা ছিল না। এটাই ছিল শেষ এন্ট্রি, তারিখ দেওয়া ছিল ঠিক 1 বছর আগের। একটা অসমাপ্ত ডায়েরি। অরিন্দম বলল, কাহিনীটাও অসমাপ্ত থেকে গেল গু। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। বৃষ্টি এখনো পড়ছে, তবে আগের মতো মুষলধারে নয়। তুমি কি সত্যিই বিশ্বাস করো এই ডায়েরিতে যা লেখা আছে? আমি অরিন্দমকে জিজ্ঞেস করলাম। আমি জানি না, সে বলল, কিন্তু মনে হয় না এত বিস্তারিতভাবে কেউ গল্প লিখবে একটা ডায়েরিতে গু।
আমি দেখলাম অরিন্দমের চোখে সেই ছেলেমানুষি কৌতূহল যা আমি প্রথম দিন দেখেছিলাম যখন সে কলকাতায় এসেছিল এবার। কলেজের সময় থেকেই অরিন্দম ছিল অ্যাডভেঞ্চারাস টাইপের। সবসময় কোনো না কোনো অভিযানে যেতে চাইত। আর তাই নিয়ে অভিজিৎ তাকে নিয়ে হাসাহাসি করত। আমরা কি গুহাটা খুঁজে দেখতে পারি? অরিন্দম প্রস্তাব দিল। ডায়েরিতে লেখা আছে চা বাগানের পিছনে পাহাড়ের গায়ে গিয়ে। আমার মনে একটু ভয় ঢুকল। কিন্তু আমরা জানি না কোথায় সেটা। আর এখন বৃষ্টি পড়ছে গু। বৃষ্টি প্রায় থেমে এসেছে, অরিন্দম বলল, আর আমরা বাগানের মাঝেই আছি, তাই না? আমরা একটু খুঁজে দেখতে পারি। আমি দ্বিধায় পড়লাম। একদিকে এটা একটা বোকামি মনে হচ্ছিল, একটা পুরানো ডায়েরির পিছনে ছুটে যাওয়া, যেটা হয়তো কোনো গল্প মাত্র। অন্যদিকে রিয়া রিসর্টে নিরাপদেই আছে বাচ্চাদের ক্লাবে, আর আমাদের ফিরতে এখনও সময় আছে। আর সত্যি বলতে আমারও একটু কৌতূহল জেগেছিল। ঠিক আছে, আমি রাজি হলাম, কিন্তু বেশিক্ষণ নয়। আমাদের ফিরতে হবে রিয়ার কাছে গিয়ে। অরিন্দম উজ্জ্বল হয়ে উঠল। তাহলে চলো বেরিয়ে পড়ি। ও সে রশি থেকে তার শার্ট নামালো, কিন্তু সেটা এখনও ভিজে ছিল। এটা এখনও ভেজা, সে বলল, কিন্তু চলবে গি। আমি দেখলাম আমার শাড়িও এখনও ভেজা। অরিন্দমের টি শার্ট আমার গায়ে ছিল। শোনো, আমি বললাম, তুমি তোমার শার্ট পরে নাও। আমি আবার আমার শাড়ি পরে নিচ্ছি গু। কিন্তু তোমার শাড়ি এখনও ভেজা। অরিন্দম আপত্তি করল। কিছু হবে না, আমি বললাম, আমি ঠিক আছি ইউ। কিন্তু সে রাজি হল না। তুমি আমার টি শার্ট পরেই থাকো। আমি ঠিক আছি। চলো যাই উ। এভাবেই আমরা বেরিয়ে পড়লাম, আমি অরিন্দমের টি শার্ট পরে, আর অরিন্দম ভেজা শার্ট গায়ে দিয়ে। বাইরে বৃষ্টি প্রায় থেমে গেছিল, শুধু হালকা ফোঁটা ফোঁটা পড়ছিল। চা বাগানের মাঝে দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম পাহাড়ের দিকে। চা গাছের সারি পার হতে হতে আমরা পাহাড়ের কাছে পৌঁছে গেলাম। সেখানে রকম সব ঝোপঝাড় এবং গাছপালা ছিল। আমরা এদিক ওদিক দেখতে লাগলাম কোনো গুহার সন্ধানে। ওখানে কি কিছু আছে? অরিন্দম বলল, একটা ঘন ঝোপের দিকে ইশারা করে। সে এগিয়ে গেল সেদিকে, আমি তার পিছে পিছে গেলাম। ঝোপ সরিয়ে আমরা দেখলাম একটা ছোট্ট পথ, যা পাহাড়ের গা বেয়ে উপরের দিকে উঠে গেছে। এটাই হতে পারে, অরিন্দম উত্তেজিত হয়ে বলল। আমরা সেই পথ ধরে উঠতে শুরু করলাম। পথটা পিছলা ছিল বৃষ্টির জন্য, তাই খুব সাবধানে হাঁটছিলাম। কিছু দূর যাবার পর আমরা দেখলাম পাহাড়ের গায়ে একটা ফাটল, যা একটা ছোট গুহার মতো দেখাচ্ছিল। এটাই সেই গুহা, অরিন্দম বলল। আমরা গুহার মুখে দাঁড়ালাম। ভেতরটা অন্ধকার ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। আমার কাছে টর্চ নেই, অরিন্দম বলল, কিন্তু আমার ফোন আছে। কি? সে তার ফোনের ফ্ল্যাশলাইট অন করল এবং গুহার ভেতরে উকি দিল। কিছু দেখতে পাচ্ছ? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সে বলল, ভেতরে একটা পথ আছে যা আরও গভীরে যাচ্ছে। আর দেখো মাটিতে কি আছে গিউ। আমি দেখলাম গুহার মেঝেতে অনেক পদচিহ্ন। কেউ না কেউ এখানে আসে। অথবা অনেকেই আসে। চলো ভেতরে যাই, অরিন্দম বলল। আমি এবার সত্যিই ভয় পেয়ে গেলাম। তুমি কি পাগল হয়ে গেছ? আমরা কে আছে জানি না ওখানে। ডায়েরিতে লেখা ছিল গুহার ভেতর থেকে আসছিল অদ্ভুত শব্দ। ঠিক আছে, অরিন্দম বলল, আমরা শুধু একটু ভেতরে যাব, বেশি দূর নয়। যদি কিছু মনে হয় আমরা ফিরে আসব গু। আমি অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম। আমরা গুহার ভেতরে ঢুকলাম, অরিন্দমের ফোনের আলোতে পথ দেখে। গুহার পথটা সরু ছিল, কিন্তু হাঁটার মতো। কিছু দূর যাবার পর গুহাটা একটু চওড়া হয়ে গেল, একটা ছোট্ট কক্ষের মতো। সেখানে আমরা দেখলাম মাটিতে অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে, ক্যাম্পিং গিয়ার, কিছু ধাতব যন্ত্রপাতি, আর কিছু ইলেকট্রনিক ডিভাইস, যেগুলো আমরা চিনতে পারলাম না। এগুলো কিসের? আমি জিজ্ঞেস করলাম। অরিন্দম একটা ডিভাইস তুলে নিল। এটা মনে হচ্ছে কোনো ধরনের সিগন্যাল ডিটেক্টর, সে বলল, যেমনটা স্যাটেলাইট সিগন্যাল ধরার জন্য ব্যবহার করা হয় গে। আমি অবাক হয়ে চারপাশে তাকালাম। কে এগুলো এখানে নিয়ে এসেছে? এবং কেন? অরিন্দম আরও কিছু জিনিস দেখছিল। এখানে একটা নোটবুক আছে, সে বলল, একটা পকেট নোটবুক তুলে নিয়ে। সে সেটা খুলে দেখতে শুরু করল। নোটবুকে ইংরেজিতে লেখা ছিল, তাই আমরা বুঝতে পারছিলাম। এটি ছিল একদল গবেষকের নোট, যারা এই অঞ্চলে একটি প্রাকৃতিক ঘটনা নিয়ে গবেষণা করছিল, একটি দুর্লভ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যা এই পাহাড়ে আবিষ্কার করা হয়েছিল। এটা কি বলে? আমি জিজ্ঞেস করলাম। অরিন্দম নোটগুলো পড়ছিল, এরা ভূতাত্ত্বিক বিজ্ঞানী।
এদের দল এই অঞ্চলে একটি অদ্ভুত প্রাকৃতিক ঘটনা আবিষ্কার করেছিল, একটি ইলেকট্রোম্যাগনেটিক অ্যানমালি যা মাঝে মাঝে সক্রিয় হয়। এটা কোনো সাধারণ ঘটনা নয় এবং এরা এটা নিয়ে গবেষণা করছিল। কিন্তু গবেষণাটা ছিল গোপন, তাই এরা এই গুহায় লুকিয়ে কাজ করত। আমি বললাম, কিন্তু ডায়েরিতে রতন লিখেছিল সে অদ্ভুত আলো এবং শব্দ শুনেছিল। কোনো বিজ্ঞানীদের কথা বলেনি গি। হয়তো সে দেখেছিল এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের প্রভাব। অরিন্দম বলল, যখন এটা সক্রিয় হয়, এটা আলো এবং শব্দ তৈরি করতে পারে। নোটে লেখা আছে যে এই ফিল্ড কখনো কখনো অদ্ভুত আলো তৈরি করে এবং রেডিও তরঙ্গের সাথে হস্তক্ষেপ করে, যা অদ্ভুত শব্দ তৈরি করতে পারে কি। কিন্তু রতন সবশেষ যে অ্যান্ট্রিটা লিখেছে সেখানে সে বলেছে যে সে কাউকে শুনেছিল, কারা যেন কথা বলছিল, কিন্তু সেটা কোনো মানুষের ভাষা নয় গে। অরিন্দম নোটবুকের পাতা উল্টাতে লাগল। এখানে আছে, সে বলল, এই ফিল্ডটি মাঝে মাঝে রেডিও সিগন্যালের সাথে হস্তক্ষেপ করে, যা এমন শব্দ তৈরি করতে পারে যা মানব কণ্ঠের মতো শোনায়, কিন্তু বোঝা যায় না। ভাষাবিজ্ঞানীরা এই শব্দগুলো নিয়ে গবেষণা করছিলেন, কারণ এগুলো বেশ জটিল প্যাটার্ন অনুসরণ করে, প্রায় কোনো ভাষার মতো। ওহ, আমি অবাক হয়ে বললাম, তাহলে এটা কোনো ভূত বা এলিয়েন নয়, এটা একটা প্রাকৃতিক ঘটনা গু। হ্যাঁ, অরিন্দম হাসল, বিজ্ঞানকে মাঝে মাঝে ভূতের গল্প বলে ভুল বোঝা হয় গে। কিন্তু আমি জিজ্ঞেস করলাম, কেন তারা এখন নেই? এবং রতন কোথায়? তার ডায়েরি শেষ হয়ে গেছে 1 বছর আগে গিয়ে। অরিন্দম নোটবুকের শেষের দিকে যাচ্ছিল। এখানে আছে, সে বলল, গবেষণা দলটি আবিষ্কার করেছিল যে এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটি ক্রমশ দুর্বল হয়ে আসছিল। একটা সময়ের পর এটা আর সক্রিয় হবে না। তারা গবেষণা শেষ করে চলে গেছে গি। আমি আরও চারিদিকে তাকালাম। কিন্তু তারা তাদের জিনিসপত্র ফেলে গেছে কেন? এবং রতন কোথায়? অরিন্দম নোটবুকের শেষ পাতাটা দেখছিল। এখানে শেষ এন্ট্রিতে লেখা আছে, অ্যানমালি অপ্রত্যাশিতভাবে আবার সক্রিয় হয়েছে। তীব্রতা আগের চেয়ে অনেক বেশি। আমরা জরুরি সরে যাচ্ছি। পরবর্তী টিমকে সতর্ক করতে হবে। এরপরে আর কিছু লেখা নেই গু। আমি ভ্রু কুঁচকে তাকালাম অরিন্দমের দিকে। এর মানে কি? হঠাৎ গুহার ভেতরে একটা হালকা সবুজ আলো ঝিলিক দিয়ে উঠল। আমরা দুজনেই চমকে উঠলাম। ওটা কি ছিল? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। মনে হয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা আবার সক্রিয় হচ্ছে, অরিন্দম বলল, কিন্তু তার গলাতেও ভয়ের আভাস। আবার সেই সবুজ আলো ঝিলিক দিল, এবার আগের চেয়ে তীব্র। সাথে সাথে একটা অদ্ভুত, কম্পিত শব্দ শোনা গেল, যেন কেউ কথা বলছে, কিন্তু কোনো ভাষায় নয় যা আমরা বুঝতে পারি। আমরা এখান থেকে বেরিয়ে যাই, আমি অরিন্দমের হাত ধরে টানলাম। আমরা দ্রুত গুহা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে লাগলাম। কিন্তু সবুজ আলো ক্রমশ তীব্র হতে লাগল, গুহার সমস্ত অংশ জুড়ে ছড়িয়ে পড়তে লাগল। সাথে সাথে সেই অদ্ভুত শব্দ বাড়তে লাগল। আমরা দৌড়ে গুহার মুখের দিকে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমরা থমকে দাঁড়ালাম। গুহার মুখে একটা অদ্ভুত আবর্তন দেখা গেল, যেন বাতাস ঘুরপাক খাচ্ছে, সবুজ আলো মিশে। ওটা কি? আমি চিৎকার করে উঠলাম। অরিন্দম আমাকে নিজের পিছনে টেনে নিল। এটা অদ্ভুত। গবেষকদের নোটে এমন কিছু লেখা ছিল না গি। সেই মুহূর্তে আবর্তনটা আরও তীব্র হল এবং তার ভেতর থেকে একটা অস্পষ্ট আকৃতি দেখা গেল। একটা মানব আকৃতি, কিন্তু অস্পষ্ট, যেন কুয়াশার মধ্যে। ওটা কেউ আছে, অরিন্দম অস্পষ্ট স্বরে বলল। আকৃতিটা আরও স্পষ্ট হতে লাগল। এবার আমরা দেখতে পেলাম একজন লোক, পরনে সাধারণ পোশাক, বয়স 40-এর কাছাকাছি। রতন, আমি অনুমান করে বললাম। লোকটা আমাদের দিকে তাকিয়েছিল, কিন্তু তার চোখে যেন ভয় মিশ্রিত বিস্ময়। সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু আমরা কিছু শুনতে পেলাম না। তারপর হঠাৎ করে সেই আবর্তন এবং আলো আরও তীব্র হয়ে উঠল এবং আমাদের চোখ ধাঁধিয়ে গেল। আমরা চোখ বন্ধ করে ফেললাম। কয়েক সেকেন্ড পর, যখন আবার চোখ খুললাম, সব কিছু শান্ত হয়ে গেছে। না কোনো আলো, না কোনো আবর্তন, না কোনো মানুষ। শুধু গুহার অন্ধকার। কি হলো এটা? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম। অরিন্দম আমাকে জড়িয়ে ধরল। আমি জানি না। চলো এখান থেকে বেরিয়ে যাই। আমরা দ্রুত গুহা থেকে বেরিয়ে এসে পাহাড় বেয়ে নেমে এলাম চা বাগানে। আমাদের হৃদস্পন্দন এতটাই বেড়ে গিয়েছিল যে কথা বলার শক্তিও ছিল না। আমরা শুধু দ্রুত হাঁটছিলাম রিসর্টের দিকে। হঠাৎ আমি থমকে দাঁড়ালাম। আমরা কোথায় যাচ্ছি? অরিন্দম আমার দিকে তাকালো, বিস্মিত। কি মানে?
রিসর্টে ফিরছি, তাই না? না, আমি বললাম, আমরা যে কুটিরে আশ্রয় নিয়েছিলাম সেটা কোথায়? আমার শাড়ি সেখানে রেখে এসেছি। অরিন্দম চারপাশে তাকাল। আমরা কি পথ হারিয়ে ফেলেছি? আমরা দুজনেই কিছুক্ষণ চারপাশে তাকালাম। তারপর অরিন্দম বলল, আমি মনে করতে পারছি না কোনো দিক দিয়ে আমরা এসেছিলাম। আমরা কিছুক্ষণ খোঁজার পর আমরা সেই কুটির খুঁজে পেলাম। কিন্তু এটা দেখে আমরা আরও বিস্মিত হলাম। কুটিরটা আরও জীর্ণ দেখাচ্ছিল, যেন বহু বছর ধরে কেউ ব্যবহার করেনি। জানালায় জাল পড়েছে, দরজা ভেঙে গেছে এবং ছাদের অংশবিশেষ ধসে পড়েছে। এটা কি সেই একই কুটির? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। অরিন্দম ভেতরে ঢুকল। হ্যাঁ, এটাই। দেখো, সেই টেবিল আর চেয়ার। তবে এত জীর্ণ হয়ে গেছে কেন? আমি ভেতরে ঢুকে দেখলাম টেবিলের উপর কিছু নেই। পাতাই সেই ডায়েরি? আমি জিজ্ঞেস করলাম। অরিন্দম টেবিলের চারপাশে খুঁজতে লাগল। না, এখানে কিছু নেই। আমি রশির দিকে তাকালাম, যেখানে আমার শাড়ি শুকাতে দিয়েছিলাম। সেখানেও কিছু ছিল না। আমার শাড়ি কোথায়? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। হয়তো কেউ নিয়ে গেছে, অরিন্দম অনুমান করল। আমরা দুজনেই অস্বস্তি নিয়ে চারপাশে তাকাচ্ছিলাম। কিছু একটা ঠিক ছিল না। আমরা মাত্র কয়েক ঘন্টাই বাইরে ছিলাম, কিন্তু কুটিরটা এত বদলে যাবে কেন? এবং আমার শাড়িকে নিয়ে যাবে? আমার মনে হয় আমরা এখনই রিসর্টে ফিরে যাই, অরিন্দম বলল। রিয়া আমাদের জন্য অপেক্ষা করছে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। আমরা রিসর্টের দিকে রওনা দিলাম। পথে কেউই কথা বলছিলাম না, দুজনেই নিজের মনে ভাবছিলাম যে আসলে কি ঘটেছিল। আমি এখনও অরিন্দমের টি-শার্ট পরেছিলাম, যেটা আমার শাড়ির তুলনায় অনেক বেশি আরামদায়ক ছিল, বিশেষ করে এই পাহাড়ি ঠান্ডায়। রিসর্টে পৌঁছে আমরা সোজা চলে গেলাম বাচ্চাদের ক্লাবে। কিন্তু সেখানে পৌঁছে আমাদের জন্য আরেকটি অবাক করা ঘটনা অপেক্ষা করছিল। আমি দুঃখিত, কিন্তু রিয়া নামে কোনো বাচ্চা এখানে নেই, ক্লাবের কর্মচারী আমাদের বলল। কি? আমি প্রায় চিৎকার করে উঠলাম, সে কোথায় গেল? কর্মচারী অবাক হয়ে আমাদের দিকে তাকাল। আমি বলছি, এখানে কোনো রিয়া নামে বাচ্চা আজ আসেনি। আমাদের আজকের তালিকায় সে নেই। কিন্তু আমরা তাকে সকালে এখানে রেখে গিয়েছিলাম, অরিন্দম বলল। কর্মচারী তার রেজিস্টার খুলে দেখাল। এখানে দেখুন, আজকের সব বাচ্চার নাম। কোনো রিয়া নেই। আমার হৃদস্পন্দন তীব্র হয়ে উঠল। আমি অরিন্দমের হাত শক্ত করে ধরলাম। চলো আমাদের রুমে দেখি। আমরা দ্রুত আমাদের রুমের দিকে গেলাম। পথে আমরা রিসর্টের ম্যানেজারের সাথে দেখা হল। তিনি আমাদের দেখে অবাক হয়ে গেলেন। আপনারা এখানে কি করছেন? তিনি জিজ্ঞেস করলেন। আমরা এখানে থাকছি, অরিন্দম বলল, রুম নম্বর 305। ম্যানেজার ভ্রু কুঁচকালেন। কিন্তু সেই রুমে তো কামাল সাহেব থাকছেন, দিল্লি থেকে এসেছেন। আপনারা কে? আমার মাথা ঘুরতে লাগল। আমরা কাল থেকে এখানে আছি, আমি বললাম। আমি, আমার দেওর অরিন্দম, আর আমার মেয়ে রিয়া। ম্যানেজার অবাক হয়ে তাকালেন। আমি দুঃখিত, কিন্তু আমাদের রেকর্ডে আপনাদের নাম নেই। আপনারা কি অন্য কোনো রিসর্টের কথা বলছেন? এতক্ষণে আমার ভেতরে ভয় জমে উঠেছিল। আমাদের জিনিসপত্র? আমাদের সুটকেস? আমার মেয়ে? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। ম্যানেজার আমার দিকে সহানুভূতির সাথে তাকালেন। আপনি কি ঠিক আছেন, ম্যাডাম? আপনাকে কি কোনো সাহায্য দরকার? অরিন্দম আমাকে সামলে নিল। সরি, হয়তো আমরা ভুল করছি। আমরা আবার দেখে আসি। সে আমাকে টেনে নিয়ে একটা নির্জন জায়গায় নিয়ে গেল। কি হচ্ছে এখানে? সে বিটবিট করে বলল। আমি দুহাতে মাথা ধরে বসে পড়লাম। আমি বুঝতে পারছি না। এটা কি কোনো দুঃস্বপ্ন? রিয়া কোথায়? আমাদের জিনিসপত্র? অরিন্দম তার পকেট থেকে মোবাইল ফোন বের করল। আমি অভিজিৎকে ফোন করছি। সে ফোন করার চেষ্টা করল, কিন্তু কোনো সংযোগ পাচ্ছিল না। এখানে নেটওয়ার্ক নেই, সে বলল। তারপর হঠাৎ করে সে তার ফোনের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কিন্তু এটা কি? আমি তার ফোনের দিকে তাকালাম। ফোনের তারিখ দেখাচ্ছিল, আজ থেকে ঠিক 1 বছর পরের তারিখ। এটা কি সত্যি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। অরিন্দম দ্রুত রিসর্টের লবিতে গেল এবং সেখানে টাঙানো ক্যালেন্ডারটা দেখল। সেটাও দেখাচ্ছিল একই তারিখ, 1 বছর পরের। আমরা দুজনেই হতবাক হয়ে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না। নিউজপেপার? অরিন্দম হঠাৎ বলল, আমাদের একটা আজকের নিউজপেপার দেখতে হবে।
রিসেপশনে গিয়ে আমরা একটা নিউজ পেপার চাইলাম। সেখানেও তারিখ ছিল একই, 1 বছর পরের। এটা কি করে সম্ভব? আমি প্রায় কাঁদতে কাঁদতে বললাম। আমি জানি না, অরিন্দম বলল, কিন্তু আমাকে মনে হচ্ছে এটা সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে জড়িত। সেই গবেষকদের নোটে লেখা ছিল, অ্যানমালি অপ্রত্যাশিতভাবে আবার সক্রিয় হয়েছে। তীব্রতা আগের চেয়ে অনেক বেশি, হয়তো এটা কোনোভাবে সময়কে প্রভাবিত করতে পারে। তুমি কি বলতে চাও, আমরা সময়ের মধ্য দিয়ে? আমি কথাটা শেষ করতে পারলাম না। হ্যাঁ, অরিন্দম বলল, মনে হয় আমরা কোনোভাবে 1 বছর সামনে চলে এসেছি। আমি চোখ বন্ধ করে আরও শক্ত করে বসে পড়লাম। আর রিয়া? সে কোথায়? আমি জানি না, অরিন্দম অসহায়ভাবে বলল, কিন্তু আমাদের এখন কলকাতায় ফিরতে হবে। অভিজিতের সাথে যোগাযোগ করতে হবে। আমরা সেদিনই গাঙ্গটক থেকে বেরিয়ে পড়লাম, একটা ট্যাক্সি নিয়ে বাগডোগরা বিমানবন্দরের দিকে। পথে আমরা অনেক চেষ্টা করলাম অভিজিতের সাথে যোগাযোগ করার, কিন্তু তার ফোন বন্ধ ছিল। বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে আমরা একটা ফ্লাইট নিলাম কলকাতার জন্য। আমার মনে ভয় ঢুকে গিয়েছিল, যদি অভিজিতও আমাদের না চেনে, যদি আমাদের বাড়ি আর আমাদের না থাকে। শেষ পর্যন্ত আমরা কলকাতা বিমানবন্দরে নামলাম এবং একটা ট্যাক্সি নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পথে আমি দেখলাম শহরটা অনেকটাই বদলে গেছে গত 1 বছরে, নতুন দোকান, নতুন বিল্ডিং। যখন আমরা আমাদের বাড়ির সামনে নামলাম, আমার হার্টবিট আবার বেড়ে গেল। ট্যাক্সিওয়ালাকে পয়সা দিয়ে আমরা দরজার দিকে এগোলাম। আমার হাত কাঁপছিল যখন আমি ডোরবেল বাজালাম। দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে অভিজিত, আমার স্বামী। কিন্তু সে আমাদের দেখে এমনভাবে অবাক হয়ে গেল, যেন ভূত দেখেছে। তোমরা? সে বিটবিট করে বলল। হ্যাঁ, আমরা। অরিন্দম বলল, কি হয়েছে দাদা? এভাবে দেখছ কেন? অভিজিত আমাদের দিকে হতবাক হয়ে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করে সে আমাকে জড়িয়ে ধরল, এত জোরে যে আমার দম বন্ধ হয়ে আসছিল। তুমি ফিরে এসেছ? তুমি সত্যিই ফিরে এসেছ? সে বারবার বলতে লাগল। হ্যাঁ, আমি বললাম, আমরা ফিরে এসেছি। কিন্তু রিয়া কোথায়? অভিজিত আমাকে ছেড়ে দিল এবং অরিন্দমকে জড়িয়ে ধরল। তুমিও? দুজনেই ফিরে এসেছ গো? তারপর সে আমাদের ভেতরে নিয়ে গেল। আমরা বসার ঘরে বসলাম। অভিজিত আমাদের দিকে তাকিয়েছিল, যেন সে বিশ্বাস করতে পারছে না যে আমরা সত্যিই সেখানে আছি। রিয়া কোথায়? আমি আবার জিজ্ঞেস করলাম। রিয়া স্কুলে। অভিজিত বলল, আমি তাকে ফোন করে বলছি যে তোমরা ফিরে এসেছ গু। স্কুলে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু এত দেরি হয়ে গেছে গিউ। ও বার্ডিং স্কুলে যায়। অভিজিত বলল, দার্জিলিংয়ে গিউ। আমি অরিন্দমের দিকে তাকালাম, হতবাক। রিয়া কখনো বার্ডিং স্কুলে যায়নি। এটা কি হচ্ছে? আমি অভিজিতকে জিজ্ঞেস করলাম। অভিজিত আমাদের দিকে অবাক হয়ে তাকাল। তোমরা কি জানো না? তোমরা 1 বছর ধরে নিখোঁজ ছিলে গু। এবার আমরা দুজনেই হতবাক হয়ে গেলাম। নিখোঁজ? অরিন্দম বলল। হ্যাঁ, অভিজিত বলল, গত বছর তোমরা সিকিম গিয়েছিলে। একদিন তোমরা দুজন বেরিয়েছিলে চা বাগান দেখতে, রিয়াকে রিসর্টে রেখে। কিন্তু তোমরা আর ফিরে আসনি। পুলিশ খুঁজেছে সর্বত্র, কিন্তু তোমাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি। রিয়া একা ফিরে এসেছিল। আমরা ভেবেছিলাম তোমরা মারা গেছি। আমি শেষ করলাম। হ্যাঁ, অভিজিত চোখ বন্ধ করল। আমাদের তাই মনে হয়েছিল, যদিও কোনো প্রমাণ ছিল না। অরিন্দম এবার সামনে ঝুঁকে বসল। দাদা, আমাদের সাথে কি ঘটেছিল তুমি বিশ্বাস করবে না। সে এবং আমি পালাক্রমে বলতে শুরু করলাম, কিভাবে আমরা বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, কিভাবে সেই কুটিরে আশ্রয় নিয়েছিলাম, কিভাবে সেই ডায়েরি পেয়েছিলাম, কিভাবে গুহায় গিয়েছিলাম, এবং সেখানে কি ঘটেছিল। অভিজিত মন দিয়ে শুনছিল, তার চোখে বিস্ময় ও অবিশ্বাস মিশ্রিত। তোমরা বলতে চাও, তোমরা সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করেছ? সে শেষে নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় 10,000 টাকা। রাকিবের বাবা মারা গেছেন 3 বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম।
রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল ৫ কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স ৫০-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, ১৫,০০০ টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় ৩০ কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হল। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে। মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো। আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার। ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল। মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না। আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি, সাজিদ বলল। তোকে তো জানি। ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে? আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে। ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন? খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। ৫,০০০ টাকা। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে ১০,০০০ টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া ৩,০০০, মায়ের ওষুধ ২,০০০, খরচপাতি ৩,০০০। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি, রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মন স্থির করল। সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। ১৫,০০০ টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা ৩তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স ৪০-এর কাছাকাছি।
হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি ইমাম। 3 বছর ধরে। ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল। বাকি 5 টাকা ধার করতে হল পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই, তুমি জেলা শহরে চাকরি নিও না। আমরা এখানে থাকি। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে। মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে। আমাকে ভালো চাকরি করতে হবে, কি রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল। এনজিও থেকে চাকরি হয়েছে। পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল। কিন্তু সাথে সাথে চিন্তাও হল। জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে। সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল। সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না। আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে। খালি পড়ে আছে। তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না। রাকিবের চোখে পানি এল। স্যার, আপনি তুমি ভালো ছেলে। তোমার উন্নতি হোক, এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। 4র্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হল। রাকিবকে দায়িত্ব দেওয়া হল 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে। বেঞ্চ ভাঙা। শিক্ষক মাত্র 2 জন। ছাত্রছাত্রী প্রায় 150। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম। সরকারি সাহায্য নেই। অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করেও ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল। ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল। মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে। রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে। নতুন বেঞ্চ এসেছে। ছাদ মেরামত হয়েছে। শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল। 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না। আমার হয়ে যাবে। তুমি ভালো থাকো। রাকিবের মনে হল জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। 5ম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে। লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী।
কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়। তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে। স্কুলে যায়, শিক্ষকদের সাথে কথা বলে, বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়। কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না, বিয়ের কথা ভাবার সময় নেই। এখন পরিবারের দায়িত্ব আছে গু। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল। বাবার মৃত্যুর কথা বলল। কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনো চুপচাপ। তারপর বলল, তুমি খুব সাহসী উ। রাকিব কিছু বলল না, শুধু হাসল। সময় যাচ্ছে। রাকিবের কাজ ভালো হচ্ছে। এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে। বেতনও বাড়ল। এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়। মাকে দেখে আসে। মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে। সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত কে? রাকিব হাসল। মা, এখনো সময় আছে। আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে। আমি চিন্তায় থাকি কি, মা বলল। তুমি চিন্তা করো না মা, সব ঠিক হবে উ। 6ষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে। মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে। সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল। কোথা থেকে টাকা আসবে? তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি। সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা। আমি তাকে বলবো। হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে গি। রাকিব অবাক হল। তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গ। রাকিব কিছু বলল না। কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও উ। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল। অনেক গল্প করল। হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই উ। বলো উ। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি ই। রাকিব স্তব্ধ হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে। কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব। আমার অনেক দায়িত্ব আছে গিউ। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয় গু। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারব না গি। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে, সততা দিতে পারবে। এটাই যথেষ্ট উ। রাকিব তানিয়ার দিকে তাকাল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু ভয় পাচ্ছি উ। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না গি। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি, তারা খুশি থাকবে।
আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারারাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসল। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল। তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে কি? তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব, মা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে। সমস্যা হবে না গি। মিথিলা খুশি হল। ভাইজা, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল। কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না কি? তানিয়ার মা বললেন। বাবা, মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে কি? তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই। আমরা ছেলেটাকে দেখতে চাই কি? তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল। তারপর বলল, আমি জানতাম এটা হবে গু। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল। কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি, একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না। কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন। কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। 8ম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল। কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে। সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব। বেশি খরচ করব না আগে। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়। অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারব না গিয়ে। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো। তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন গু। তুমি ভালো থাকো। এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে 35,000 টাকা গু। রাকিব বিশ্বাস করতে পারল না। 35,000 টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ কি? মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে গু। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে।
গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হল। সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল। 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না। বলল, তোমরা নতুন বিয়ে করেছ, আমরা গেলে তোমাদের সমস্যা হবে গি। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা আপনি আমার মা, আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি, কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে। সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন 55,000 টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে। মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা গিয়ে। হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে, কোথায় স্কুল খুলবে, কিভাবে চালাবে। 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল। সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা। তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি। সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ, আর এটা শুধু শুরু। আমাদের আরও অনেক পথ যেতে হবে। তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন 50,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 40,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ। তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনল। 2 বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল। আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হল। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন, শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হল। নাম দেওয়া হল আলোর পাঠশালা। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে। ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম। লেখাপড়া করতে পারিনি ঠিকমতো। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়।
সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হল। প্রথম দিন ৫০ জন বাচ্চা ভর্তি হল। দ্বিতীয় মাসে ১০০, তৃতীয় মাসে ২০। রাকিব আর তানিয়া সপ্তাহে ৩ দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়, শিক্ষকদের ট্রেনিং দেয়া, স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে। বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে। তারা দুপুরে খায় না। মা তাদের খাওয়ায়। ২ বছর পর স্কুলে ৫ বাচ্চা পড়ছে। ১০ জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। একাদশ অধ্যায়, জীবনের পূর্ণতা। ৫ বছর পর। রাকিবের বয়স এখন ৩৩। তানিয়ার বয়স ৩১। তাদের একটা মেয়ে হয়েছে। নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স ২ বছর। মিথিলা এখন ডাক্তার। সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি। তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে ১,০০০ বাচ্চা পড়ছে। ২০ জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না। তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া। তারা আরও ২টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। ৮ বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে। ১,০০০ বাচ্চা পড়ছে গু। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি। কিন্তু আরও অনেক পথ বাকি, তানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে। তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে ৩ বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল। বলছিল, আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি। হঠাৎ অনন্যা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখাল। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ। অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি। আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখব। অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান। সে ঝামেলা করবে। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে। সময় লাগবে, টাকাও লাগবে। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল। তারপর বলল, আমরা লড়ব। আমরা সত্যের পক্ষে আছি। কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে।
আইনজীবীর ফি দিতে হচ্ছে, টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলল রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ। আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিষয়টা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়। সত্যের জয়। 13 অধ্যায় সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে, পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাকু দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল, বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান, আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল, পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনা। নতুন স্কুল তৈরি শুরু হল। এবার আরও বড় স্কুল, আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখব। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হল। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হল আলোর পাঠশালা, দুগ। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। 14 অধ্যায় পুরস্কার। 3 বছর পর রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগু আছে, 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল, ঢাকা থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ, তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো গো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন, ঢাকা, বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে, তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে। পুরো হল হাততালিতে মুখরিত হল।
এই পুরস্কার শুধু আমার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে গু। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি। আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। ৫০ অধ্যায়, উত্তরাধিকার। আরও ৫ বছর কেটে গেল। রাকিবের বয়স এখন ৪৫। তার ১০টা আলোর পাঠশালাগু আছে। ১০টা জেলায়। ৬,০০০ বাচ্চা পড়ছে। ৪ শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন ১২ বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া। বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতিনাতনীদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন ২ সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে। নাম অনির্বাণ। বয়স ৫ বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই। শুধু ৩টা জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা গু। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও ২০টা স্কুল খুলব। প্রতিটা জেলায়। যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয় গে। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন গে। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই। রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হল। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়। ডোনেশন দিতে চায়। স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ? মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়। শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ। আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও ১০ বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন ৫৫। চুলে পাক ধরেছে। কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন ২৫টা আলোর পাঠশালাগু আছে। ১৫,০০০ বাচ্চা পড়ছে। ১,০০০-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই। ৩ বছর আগে মারা গেছেন। শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে। তাদের ২ সন্তান। অনন্যা এখন ২২ বছর। সে শিক্ষক হয়েছে। আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন ১৫ বছর। সে মেডিকেলে পড়তে চায়। মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে। বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে। গল্প বলে। গান শেখায়। জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল। বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল। তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল।
তুমি আমার চেয়ে আরও ভালো হবে গি। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে। আকাশ লালকুমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এতদূর যাবে গু। রাকিব হাসল। আমিও জানতাম না। কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে গি। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম গু। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে গু। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা গু দেখা যাচ্ছে। বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি গু। তুমি পেরেছ। তুমি হাজারো জীবন বদলে দিয়েছ গি, তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল। বাবা, মা, খাবার তৈরি উ। রাকিব উঠে দাঁড়াল। চলো উ। তিনজন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল। হাসল। গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা। কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হল যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল। তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম। পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে। তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।